আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাবা যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং কথা কি ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাবা। ওকে, সো আশা করি যে সাউন্ডটা ঠিক আছে এবং সবকিছু ক্লিয়ার আছে। ওকে, ভেরি গুড। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। সাউন্ডটা আশা করি ক্লিয়ার আছে। তো আজকের ক্লাসে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, গুড। তো দেখতে দেখতে আমরা আমাদের 26 ব্যাচের যে নতুন সিলেবাসে আমাদের একেবারে নতুন যেই গদ্য বা পদ্যগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে শেষ করে ফেলতেছি। দেখতে দেখতে আমাদের এগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি বলি আজকের ক্লাসের পর আমাদের আর দুইটা প্রবন্ধ থাকবে। একটা হচ্ছে গন্তব্য কাবুল, গন্তব্য কাবুল এটা, আরেকটা হচ্ছে আরেকটা কি কপিল দাস মুর্মুর শেষ কাজ, ওইটা, তাই না? কপিল দাস মুর্মুর শেষ কাজ ওইটা। অর্থাৎ এই দুটো ছাড়া আমাদের আর কিছুই নেই। তো বুঝতে পারতেছ? ঠিক আছে, ওকে, গুড। ওকে, ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, গুড। তো আমি চেষ্টা করতেছি যে তোমাদের এই ব্যাচে, আমাদের এই ব্যাচে যেহেতু 25-এর যারা আছে তাদের তো শেষ ফুল সিলেবাস, 26-এ তোমাদের যাদের আছে তাদের ইনশাল্লাহ একটা বেস্ট প্রিপারেশন এখানে হয়ে যাবে। এ টু জেড সবকিছু আমি তোমাদের জন্য একদম যা যা কিছু দরকার সবকিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে আমি যে নতুন গদ্য পদ্যগুলোর ক্লাস নিচ্ছি এগুলো সবচেয়ে ইন্টারেক্টিভ ক্লাস তোমাদের জন্য। এগুলো তোমরা যদি ভাষায় যদি একটু যদি ভালো করে পড়ো তাহলে দেখবে যে তোমাদের এগুলো কাভার হয়ে গেছে। 26 ব্যাচের স্টুডেন্টরা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো এখনো তোমরা দেখবে যে এখনো বাজার ওরকম গাইড বই আসে না, সেই জায়গাতে আমি তোমাদের জন্য, ঠিক আছে, এই কোর্সটা কিনলে, এই যেই কোর্স কিনছো ওই কোর্সে এখন আমাদের যেই সিরিজ, এই সিরিজে একটার পর একটা কোর্স আসতেই থাকবে, 1 2 3 4 5 1.0 2.0। এখন তোমাকে এই কোর্সটা করলেই হবে। দেখো এখানে তো 26 ব্যাচের সবকিছু আমি পড়াই দিচ্ছি, এটা কেমন প্রশ্ন? এটা তো একটা, এখানে তো 26 ব্যাচের সবকিছু প্রস্তুতি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে আবার, মানে তোমার বাপের যদি অনেক টাকা থাকে তাহলে আমাদের পরের কোর্স আসলে পরের কোর্স কিনবে, কিনলে তো ভালো, আমার পকেটে টাকা ঢুকবে। ঠিক আছে, এইখানে 26 ব্যাচের জন্য এনাফ, যা যা দরকার সবকিছু তোমাদেরকে পড়াই দিচ্ছি। যা যা দরকার সবই তো পড়াই দিচ্ছে। ধরো আমার 4.0 কোর্স শেষ, তাহলে আমি 5.0 আনবো না? আমার 6.0 5.0 শেষ, আমি 6.0 আনবো না? ওইটাই। তোমার তো দরকার নাই আবার নতুন কোর্স কেনার, এখানে তো সবকিছু কমপ্লিট করে দিচ্ছি। দরকারটা কি তোমার নতুন বইয়ের ব্যাপারটা? বই তো তোমরা, আমার নতুন বই বের হলে তোমরা সেটা পাবাই। প্র্যাকটিস বই না, মূল বই বের হলে সেখানে প্র্যাকটিস ট্যাকটিস সহ সবকিছু থাকবে, এভরিথিং। বুঝছো? আলাদা কোর্স কিনা লাগবে না। আর যেই কোর্সে আছে ওই কোর্সেই তো সবকিছু কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কিছুদিন অপেক্ষা করো, ভাইয়ের গাইডটা আসলেই তোমরা হচ্ছে ইনশাল্লাহ পাবা। ওখানে সবকিছু একেবারে সিকিউ এমসিকিউ সব পাবা। আর কিছুদিন একটু ধৈর্য ধরো। ব্যাকরণটা আসলে কাজ শেষ, ফার্স্ট পেপার যেটা আছে ওটা একেবারে শেষের দিকে, ইনশাল্লাহ ভালো প্রস্তুতি। তাহলে তোমরা কি বুঝতে পারছো? তোমাদের তো 26 ব্যাচের নতুন সিলেবাসে যা যা আছে, ঋতু বর্ণন শেষ, প্রত্যাবর্তনের লজ্জা শেষ, তারপর হচ্ছে তোমার জীবন বৃক্ষ শেষ, মানে যা যা আছে সবই তো পড়াই দিলাম। যৌবনের গান শেষ, সব পড়াই দিছি। বাকি যেগুলো আছে ওগুলোও পড়াই দিব। দেখো তোমরা খালি হিসাব করো, দেখো এই কোর্সে তোমাদের ক্লাস দেওয়ার কথা ছিল কয়টা, ক্লাস কয়টা হয়েছে? বাংলা ক্লাস কয়টা? বাংলা ক্লাস হয়েছে, এবং নেক্সট আরো ক্লাস পাচ্ছ। যা দেওয়ার কথা ছিল আমি এর থেকে কোনো অংশ তোমাদেরকে কম দিই নাই, সব দিব। যা যা দেওয়ার কথা সবই তোমাদেরকে দিব, কিছুই তোমরা কম পাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, গুড, ওকে, ঠিক আছে, ওকে, ওকে। তাহলে আমরা কি শুরু করতে পারি? জি, এটা এই ক্লাসগুলো তোমাদের মিনিমাম এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের ওয়েবসাইটে পাবা। সো ক্লাসগুলো থাকবে, যখন ইচ্ছা তখনই দেখতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সব পাবা। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। জি, সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাসই তোমরা রেকর্ড পাবা। জি ভাইয়া শুরু করেন। ওকে,
ঠিক আছে, গুড। তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ওকে, তো আজকে আমরা পড়বো সাহিত্যে খেলা এই প্রবন্ধটা নিয়ে। তো আমরা একটু দেখি, এটা প্রমোদ চৌধুরী লিখেছেন। প্রমোদ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। তাহলে কোন পত্রিকাতে এই প্রবন্ধটা সর্বপ্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সবুজ পত্র। বলতো ভাইয়া কোন পত্রিকা? কোন পত্রিকা? সবুজ পত্র পত্রিকা, ঠিক আছে। এবং কোন সংখ্যায় এটাও আসে? শ্রাবণ পত্রিকায়, শ্রাবণ বঙ্গাব্দ মানে শ্রাবণ সংখ্যা এটা প্রকাশিত হয়। শ্রাবণ সংখ্যা মানে কি? মানে যে দেখবা অনেক সময় দেখবা যে বৈশাখ সংখ্যা, চৈত্র সংখ্যা, মানে বৈশাখ মাসে প্রকাশিত হয়েছে যে সংখ্যা, তাহলে শ্রাবণ মাসে প্রকাশিত হয়েছে পত্রিকার যে সংখ্যা তাকে বলে শ্রাবণ সংখ্যা, ঠিক আছে। পরে তার প্রবন্ধ সংগ্রহ বইয়ে এটা সংকলিত হয়। তাহলে এটাতে সংরক্ষিত আছে, সংকলিত আছে কোথায়? তার প্রবন্ধ সংগ্রহ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা একটু দেখি, এইখানে একটু যাই এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে। মানে তোমরা বাংলার নব্য লেখকদিগণের প্রতি নিবেদন, এইটা কি তোমাদেরকে পড়ানো হয়েছে? পড়ছো তোমরা এটা? বাংলার নব্য লেখকদিগণের প্রতি নিবেদন। ওই যে ওই প্রবন্ধটা আছে না, ওই প্রবন্ধটা খেয়াল করে দেখো। ওই প্রবন্ধটাতে যেমন যারা নতুন করে লিখবে তাদেরকে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদেরকে 12টা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই সাহিত্যে খেলা এই প্রবন্ধটাও এমন। এখানেও যারা নতুন করে লিখবে একজন লেখক, তার কোন কোন বিষয় ফোকাস রাখতে হবে, কি কি করা উচিত, এখানে সেটা নিয়ে লিখছে। তাহলে এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে মুদ্রিত হয়েছে, মানে সংক্ষিপ্ত আকারে। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি হবে? সকলকে কি করা? আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা না। অর্থাৎ মনোরঞ্জন মানে কি? মনোরঞ্জন মানে হচ্ছে কারো একেবারে, মানে ধরো তুমি আমাকে আনন্দ দিতে চাও, এখন আমাকে আনন্দ দেওয়ার জন্য অনেক মিথ্যা ভুজুং ভাজুং বলে তুমি আমাকে মজা দিলা, এইটা না। তাহলে মন থেকে যেটা আনন্দ আসবে ওইটা। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত, অর্থাৎ সাহিত্যের যেই ধর্ম আছে ওইটা থেকে ধর্মচ্যুত হয়ে যাবে। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও না, অর্থাৎ সাহিত্য পড়ে তুমি অনেক কিছু শিখবে এরকমটাও না। লেখক এটা মনে করেন যে সাহিত্য পড়ে আমি অনেক কিছু শিখবো, এরকমটা না। কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছায়, বলতেছে এই যে তোমাদের পাঠ্য বইয়ে এগুলো তোমাদের ইচ্ছা নাই, জোর করে তোমাদের সিলেবাসে আছে এই জন্য আমরা পড়াচ্ছি। পক্ষান্তরে সাহিত্যের রস আস্বাদন করতে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। অর্থাৎ সাহিত্যটা তখনই তুমি বুঝতে পারবা যখন তুমি নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় এবং তুমি আনন্দের সহিত যখন তুমি সাহিত্যটা পড়বা। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মনের মধ্যে সাড়া জাগানো। লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার, অর্থাৎ সাহিত্য আর খেলাধুলা। খেলে যেমন মজা পাওয়া যায়, তো সাহিত্য পড়ে এরকম মজা পাওয়া যায়। খেলাধুলা যেমন নিছক আনন্দই প্রদান, সাহিত্য তাই। সাহিত্য পড়ে শিখবো এরকম না, সাহিত্য আনন্দের জন্য পড়বো। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যেও তেমনি একমাত্র আনন্দ দানই, এটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। অনেক সময় ভাইয়া বাংলা গল্প পড়াইলে, অপরিচিতা বিলাসী পড়াইলে অনেক কথাবার্তা বলি, শুনে খুব ভালো লাগে, খুব মজা পাও। তো লেখককে বলতে যে সাহিত্য মানে এই মজা, সাহিত্য মানে তুমি শিখবে এটা না, সাহিত্য মানে হচ্ছে ভরপুর মজা। তাহলে মূল ভাবটা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো। 26 ব্যাচ, আবার বলতেছি, এই কন্টেন্ট গুলো মার্কেটে একেবারে নতুন, এখনো গাইড বইও বাইরে নাই। যে গাইড বইগুলো বাইরে ওগুলো দেখবে যে কোনো কন্টেন্ট নাই, এগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই, রাতের পর রাত খাইটা তোমাদের জন্য এগুলো রেডি করতেছি। চাইলে অফ করে দিতে পারতাম। 26 ব্যাচ 25 ব্যাচের শেষ, 26 ব্যাচ এবার আস্তে ধীরে পড়াই করি নাই, একটা দিনও তোমাদের ক্লাস গ্যাপ দি নাই। তো তোমাদের ক্লাস নিয়ে রাতের পর রাত খাইতে এগুলো রেডি করছি, একটা দিনও তোমাদের ক্লাস মিস দি নাই। কেউ বলতে পারবে না 25 ব্যাচ পড়ানোর পরে তোমাদের এগুলোর জন্য সময় নিয়েছি, ভাইয়া বই চেঞ্জ করে ফেলছে, ভাইয়া কিছুদিন তোমাদের জন্য কন্টেন্ট সাজায়, স্লাইড বানাই, তারপর তোমাদের ক্লাস নিব, করি নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবার আসো আমরা মূল প্রবন্ধে চলে যাই। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি মূল প্রবন্ধে। মূল প্রবন্ধে চলে যাওয়ার আগে দেখো আমরা এইখান থেকে একেবারে সরাসরি এখানে দেখো যেগুলো ইয়েলো কালার করে দেওয়া আছে ওগুলো হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে। তো এই ব্যাখ্যাগুলো তো বইতে তো এই ব্যাখ্যাগুলো নাই, আমি তো তোমাদের জন্য মানে ব্যাখ্যা, যেমন দেখো এই যে জড়প্রস্তর মানে কি, জড়প্রস্তর মানে বোঝানো হচ্ছে পাথর, মানে জড় পদার্থ যেটা। যেমন দেখো এই যে রোদা, এই রোদা মানে কি, তিনি একজন ফরাসি ভাস্কর ছিলেন। এগুলো তো আমাকে বানাইতে হয়েছে, ঠিক আছে, এগুলো তো আমাদের বানাইতে হয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা শুরু করি। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর, ভাস্কর মানে কি, যিনি ভাস্কর নির্মাণ করেন, বড় বড় মূর্তি দেখো না, এটা
তো এই ফরাসি ভাস্কর, তার নাম হচ্ছে রোদা। তার নাম কি? রোদা। তিনি নিতান্তই জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বের করেন। হ্যাঁ, তিনিও। তাহলে ওই যে মানে তিনি কি করেন? তিনি ভাস্কর তৈরি করেন, মাটি থেকে ভাস্কর বানায় না। তো বলছো জড়প্রস্তর থেকে তিনি কি করেন, বা পাথর থেকে তিনি কি করেন? কেটে কেটে মাটি দিয়ে তিনি কি করেন? পাথর বানান। জীবিত প্রায় মানে কি? মানে যেটা জীবিত, পুতুল ভাস্কর্যগুলো দেখতে জীবিত মনে হয় না? এরকম অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, তাই না? তাই না? তো বলছে এরকম জীবিত প্রায় ভাস্কর্য তিনি কি করেন? তৈরি করেন। শুনতে পাই যখন তখন হাতে কাদা দিয়ে আঙুল টিপে টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তিনি কি করেন? ওই মাটিকে কি করেন? টিপে 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 মাটির পুতুল বানান। ছোটবেলায় আমরা পুতুল বানাইছি না? তোমরা বানাইছো? ছোটবেলায় গ্রামে ওই যে তোমরা মাটি দিয়ে পুতুল বানাইছো, পুতুল বানাই এই পুতুলরে এর লগে বিয়ে দেয়। আমার পুতুল তোর পুতুলের কাছে বিয়ে দিছে, এইটা। তো মা এইভাবে কি করে? মাটিকে টিপে টিপে তিনি কি করেন? পুতুল বানান। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। তাহলে এবার বলতেছে এই যে রোদার খেলা কি? রোদা তার খেলা হচ্ছে পুতুল গড়া, পুতুল দিয়ে খেলা, মানে পুতুল তৈরি করা। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পে খেলা খেলে থাকে। অর্থাৎ পৃথিবীর শিল্পীরা কি করেন? এই শিল্পে তারা কি করেন? খেলা খেলে থাকেন। তারা এই খেলা খেলেন। যিনি ঘটতে জানেন তিনি শিব। শিব মানে কি? বুঝতে মহাদেব। তিনি শিবও করতে পারেন, বাদরও করতে পারেন। অর্থাৎ এটা তারা বুঝাচ্ছে যে যিনি পারেন তিনি সবই পারেন। মাঝে মধ্যে হয় না, আমাদের বাপ মা আমাদেরকে বলে না যে তুই তোর দিয়ে কিছুই হবো না, যে পারে সে সবই পারে, তুই কোনো কিছুই পারস না। তো বলতে যে এইটা যে যিনি পারেন তিনি শিবও করতে পারেন, মানে তিনি মহৎ কিছু করতে পারেন, আবার বান্দরও তিনি কি করতে পারেন? তৈরি করতে পারেন। এর বলছে আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু, তাদের হাতে এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যে বলতে এখানে বোঝানো হচ্ছে শিল্পকলা। কলা রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার যে অধিকার আছে ইতর শিল্পীদের, ইতর মানে হচ্ছে আমাদের মতো, মানে নগণ্য শিল্পী, সেই অধিকার নাই। অর্থাৎ বলতেছে যারা বড় বড় শিল্পী তারা নিমিষেই মুহূর্তেই তারা কি করে? যা যেখানে হাত দেয় সেখানেই তারা ভালো কিছু করে ফেলতে পারে। তারা সাহিত্যের সব জায়গাতে বিরাজ করেন। কিন্তু যারা ইতর শিল্পী, ইতর মানে বোঝাচ্ছে নগণ্য, যারা ছোটখাটো শিল্পী, তারা চাইলেই সেটা পারেন না। এরপর হচ্ছে স্বর্গ হতে দেবতাদের মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়ার কোনো আপত্তি করে না। অর্থাৎ যারা দেবতা যারা আছে স্বর্গে থাকে তারা চাইলেই পৃথিবীতে, ভূতল মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? ভূতল মানে কি? পৃথিবী। তাহলে তারা পৃথিবীতে আসতে পারে। স্বর্গ থেকে যদি দেবতা চায় সে পৃথিবীতে আসবে, ফাইন, সে পৃথিবীতে আসতে পারে। কিন্তু মর্তবাসীর পক্ষে রসাতলে গমন করা বিষয়টা বিশেষ নিন্দনীয়। কিন্তু মর্তবাসী মানে হচ্ছে যারা পৃথিবীতে থাকে, তারা যদি রসাতলে চলে যায় মানে ধ্বংস হয়ে যায়, এটা বিপজ্জনক। অর্থাৎ এটা তারা বুঝাচ্ছে যে যারা উপরে থাকে তারা চাইলে সব জায়গাতে যাইতে পারে, কিন্তু যারা নিচে থাকে তারা সব জায়গাতে যাইতে পারে না। ওকে, এরপর হচ্ছে অথচ একথা অস্বীকার করার কোনো জো নাই। যখন এ জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকে গতায়াত মানে যাতায়াত করার প্রবৃত্তি মানুষের মধ্যে স্বাভাবিক। অর্থাৎ ধরো 10টা দিক আছে, উত্তর দক্ষিণ ডান বাম এরকম, মানুষ চায় মানুষ 10টা দিকেই যাবে। এটা মানুষের প্রবৃত্তি মানে কি? এটা মানুষের ঝোঁক, এটা মানুষের ইচ্ছা। মানুষ যেই দিকে চায়, যতগুলো দিক আছে মানুষ সব দিকে যেতে চায়। মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। অর্থাৎ মাঝে মধ্যে মন চায় মন উঁচুতে উঠবে, আবার মাঝে মধ্যে মন চায় মন নিচুতে নামবে। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশ ঘুরে বেড়াতে চায়, উঠতে চায়, ডুবতে চায় না, ঠিক আছে? তো এখানে বলছে বরং সত্য কথা বলতে গেলে সাধারণ, মানে তুমি যদি কোনো সত্য কথা বলো তাহলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তার চারপাশে ঘুরে বেড়াতে চায়, উঠতে চায় না, ডুবতেও চায় না। অর্থাৎ তুমি যদি কোনো সাধারণ কথা বলো, সত্য কথা বলো, সাধারণ মানুষ ওই সত্য কথাটাকে তোমার একেবারে সত্যভাবে নেবে না, ঠিক আছে? এরপর বলছে কিন্তু সাধারণ লোককে এই ধর্ম নীতি কি কাব্য সকল রাজ্যে অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেন। অর্থাৎ সাধারণ লোকে তোমাকে ওই পরামর্শ দিবে না। সাধারণ লোকের কাছে সবই সমান, কি নীতি কি ধর্ম কি কাব্য সবই তাদের কাছে কি সমান। একটু উঁচুতে না চললে আমাদেরকে দর্শক এবং শ্রোত্রী, মানে এখানে বোঝাচ্ছে শ্রোতৃমণ্ডলের নয়ন মন আকর্ষণ করতে পারে না। অর্থাৎ কেউ একজন যদি উপরে উঠে, কেউ যদি অনেক টাকা পয়সার মালিক হয়, তার যদি বাড়ি গাড়ি থাকে, তাহলে আমরা কি করি? তার কথা শুনতে চাই। সে মানে দুনিয়ার সব কাম করুক, কিন্তু তবু আমরা তার কথা শুনতে চাই। এখন একটা রাস্তার একটা ফকির যদি তোমার মোটিভেশন দেয়, তুমি তার কাছ থেকে মোটিভেশন নিবা? ঠিক আছে? তুমি কি আচ্ছা এই ঠিক আছে, বুঝতে পারছো? বলতে যদি করতে চায় তাহলে তুমি কি তার কাছ থেকে মোটিভেশন নিবা? না। এখন তুমি আমার কাছ থেকে মোটিভেশন নিতেছো কেন? কারণ তুমি ভাবতেছো যে তার কাছ থেকে মোটিভেশন নিব, তিনি উপরের মানুষ, ঠিক আছে?
ধরো তো এখন বলতে যে আমরা তখন মানুষ কি করতে চাই, মানুষ চাই উঁচুতে উঠতে, কারণ উঁচুতে না উঠলে তার কথা কেউ শুনবে না, তাই না? এরপর বলছে যে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চললে, রঙ্গমঞ্চ মানে হচ্ছে ওই যে যাত্রাপালায় যে অভিনয় করে না, ওটাকে বলে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চে না পড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। তাহলে আমাদের অভিনয় কেউ দেখে না যদি আমরা রঙ্গমঞ্চ অভিনয় যেখানে করা হয় সেখানে যদি না উঠি। আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শুনে না। কাষ্ঠমঞ্চ মানে হচ্ছে ওই যে যেখানে বক্তৃতা, কাঠের যে বক্তৃতা করার যে জায়গা, ওখানে। এই কাষ্ঠমঞ্চে আমরা যদি না উঠি তাহলে আমাদের বক্তৃতাও কি কেউ শুনে না। এখন বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতার স্থানে যদি না যাও, কেউ কি তোমার কথা শুনবে? নেভার, কখনোই কেউ শুনবে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভ আমাদের অগত্যা 24 ঘন্টা টঙে চড়তে চায়। অর্থাৎ আমরা সবসময় চাই মানুষের মধ্যমণি হব, মানুষের উপরে থাকবো, মানুষ আমাদের কথা শুনবে। এই জন্য আমরা সবসময় চাই টঙে চড়তে। টঙে মানে হচ্ছে উপরে, আমরা সবসময় চাই উপরে চড়তে, কিন্তু পারিনি, কিন্তু আমরা সেটা পারি না। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে মানুষ সবসময় চায় নিজেকে সবসময় উপরে রাখতে, 10 জন আমার কথা শুনবে, আমি সবার উপরে থাকবো, কিন্তু মানুষ সবসময় এই কাজ পারে না। অর্থাৎ তুমি যদি বক্তৃতা দেওয়ার স্থানে যদি না দাঁড়াও, কেউ তোমার বক্তৃতা শুনবে না। তুমি যদি অভিনয় করার জন্য যদি যাত্রা পালায়, তুমি যদি মঞ্চে রঙ্গমঞ্চে যদি না দাঁড়াও, কেউ তোমার অভিনয় দেখবে না। এখন ধরো আমি রাস্তার মোড়ে গিয়ে অভিনয় করতেছি, নাচতেছি, মানুষ আমার নাচ দেখবে না। নাচ দেখার জন্য নাচ দেখার জায়গায় যেতে হবে। আমি যদি 4 রাস্তার মোড়ে দাঁড়াই, যদি সবাইকে যদি ভাষণ দিই, সবাইকে যদি মোটিভেশন দিই, এটা শুনবে? আমি যদি 4 রাস্তার মোড়ে দাঁড়াই, যদি সবাই যদি ব্যাকরণ পড়াই, কেউ পড়বে না। পড়াই দিলে আমার ক্লাসরুমে আসতে হবে। তো এখন এই জিনিসটাই বলছে, যে এই জিনিস যেখানে দরকার আমরা ওই জিনিস ওই জায়গাতে করতে চাই। আমরা রঙ্গমঞ্চে না উঠলে আমাদের কেউ অভিনয় দেখবে না। আমরা কাষ্ঠমঞ্চে না উঠলে, মানে কাঠের তৈরি মঞ্চে না উঠলে আমাদের ভাষণ কেউ শুনবে না। কিন্তু মানুষ সবসময় এটা চায়, মানুষ সবসময় এটা পারে না। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? ঠিক আছে। বানানের যে একটা ক্লাস হয়েছে, ওকে ঠিক আছে, বানানের যে একটা ক্লাস হয়েছে, ওই একটা ক্লাসে তোমাদেরকে সবকিছু দেখাই দেওয়া হয়েছে, একদম যত বানান আছে সবকিছু, সব নিয়ম তোমাদেরকে পড়াই দেওয়া হয়েছে। ঠিক আছে। অনেকেই আসো যে মানে রিসেন্টলি কোর্সে ভর্তি হয়েছো, মানে অনেকেই আসো যে, তো সেক্ষেত্রে তুমি যে লাইভ ক্লাসগুলো পাইছো আলহামদুলিল্লাহ, আর যেগুলো পাওনি সেগুলো তো তুমি রেকর্ডেড। এখন তুমি তো জেনেই ভর্তি হয়েছো যে এই ক্লাসে অলরেডি এতগুলো ক্লাস শেষ, তো স্বাভাবিক। এখন তুমি তো জেনেই ভর্তি হয়েছো যে এই ক্লাসে 40টা 45টা বা 30টা ক্লাস শেষ, তাহলে ওই ক্লাসগুলো তো তুমি লাইভ পাবা না, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তো তুমি অপেক্ষা করতা পরের কোর্স কিনতা, যদি লাইভ ক্লাস করার যদি ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা যদি না থাকে তাহলে তো এটা কোর্স হয়, এবং এখানে সবগুলো ক্লাস রেকর্ডেড পাবাই। লাইভ ক্লাস গুলোই তো রেকর্ডেড পাবা, তাই না? এমন তো না যে রেকর্ডেড ক্লাস, ওই লাইভ ক্লাস গুলোই তো তোমরা রেকর্ডেড পাচ্ছ। সো প্রবলেম নাই, জাস্ট ক্লাসগুলো করলেই হবে। ধৈর্য ধরে অনেকগুলো ক্লাস, যা ক্লাস দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ক্লাস নিছি, এখন জাস্ট ধৈর্য ধরে করলেই হবে। ঠিক আছে, ওকে গুড। এইবার আসো, তোমরা যদি ক্লাস চাও অন্য কোনো টপিকে, যে ভাই এই টপিক প্রবলেম আছে, সমস্যা নাই, আমি ওই টপিকের আবার ক্লাস নিব, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা যা চাও আমি নিয়ে দিব, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা গুড। এইবার আসো আমরা একটু দেখি। এরপর বলছে যে অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টায় মহাপতনের কারণ। তাহলে মহাপতনের কারণ কি? মানে নিজের যা সাধ্য আছে এর থেকে অনেক বেশি উপরে উঠতে চায়। এখন নিজের যা সাধ্য আছে, এই জন্য বলছে অনেকের পক্ষে নিজের থেকে, নিজের আয়ত্তের বাইরে গিয়ে সে উচ্চ স্থানে উঠতে চায়। ধরো একটা উদাহরণ দিলে তার মধ্যে তুমি ভালো বুঝবে। ধরো তুমি জীবনে পড়াশোনাই করো নাই, তুমি জীবনে মানে 2 পর্যন্তই পড়ো নাই, তুমি জীবনে কখনো ক্লাস 5 এর গন্ডি পারো নাই। তোমার কেউ যদি জিজ্ঞেস করো যে আপনি কিসে পড়েন, তুমি জীবনে 5 পর্যন্তও পড়ো নাই, তুমি যদি বলো আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে এইটা কি হবে? তো বলছে এইটা তার জন্য মহাপতনের কারণ হবে। যে 5 পর্যন্ত, যে 5-এ পাস করে নাই, সে যদি বলে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে তার কি সেকেন্ড ইয়ার সম্পর্কে, মানে সেকেন্ড ইয়ার, এখন সে যদি বলে যে সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে কি তার কি সেকেন্ড ইয়ার কি আর সেকেন্ড ইয়ার কি সে কি এটা বুঝে? তার কাছে সায়েন্স কি, আর্টস কি, ফিজিক্স কি, সেটাই কি বুঝে না। এইটা তার জন্য মহাপতনের কারণ। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমরা যখন যেটা আমাদের আয়ত্তে নাই ওইটা করতে গেলে আমাদের জন্য, আমি ইংরেজি পারি না, আমি ইংরেজি বলবো না, কিন্তু আমি ইংরেজি না পেরেও যদি বলতে যাই তাহলে ভুলভাল ইংরেজি বলবো, মহাপতন। ঠিক আছে, দেখো এই জিনিসটা বলছে। এসব কথা বলার অর্থ এই যে কষ্টকর হলো আমাদের পক্ষে অবশ্য মহাজনদের অনুসরণ করাটা কর্তব্য। এখানে মহাজন বলতে কাকে বোঝাচ্ছে? মানে আমাদের যারা মানে যারা কবিগুরু রয়েছে, যারা আমি বলতে পারি যারা হচ্ছে সিনিয়র কবি, ওকে, অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষ, যারা রবীন্দ্রনাথ, নজরুল, যারা আগে লিখেছেন, মাইকেল, তাদেরকে অনুসরণ করা আমাদের জন্য কি কর্তব্য। কিন্তু ডাইনে বাই ছোটখাটো গলি গুজিতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সে অধিকার আমরা কেন বঞ্চিত হব? অর্থাৎ আমরা ওই মহাজনদের মতো যারা পূর্বে লিখে গিয়েছে তাদের মতো করে আমরাও লিখতে পারবো,
লিখতে গিয়ে আমরা কেবল খালি তাদেরকে অনুসরণ করবো এরকম না, আমরা চাইলে আমাদের মতো করে অনেক জিনিস আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এটাকে বলছে যে ডাইনে বায়ে ঘোরার অধিকার, অর্থাৎ ডাইনে বায়ে আমরাও চাইলে একদম আমি হুবহু নজরুলের মতো লিখবো না, আমি চাইলে আমার লেখার মধ্যে নজরুলের ভাবটাকে নিয়ে আমি লিখে আমার মতো করে আমি সাজাতে পারি। এই জন্য বলছে যে আমরাও চাইলে কেবল তাদের মতো হুবহু না লিখে কিছুটা পরিবর্তন করে লিখতে পারবো। গান করতে গেলেই যে সুর তারাই সুর চড়িয়ে কি গান করতে গেলেই যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে গেলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোন নিয়ম থাকা উচিত নয়। তাহলে লেখক মনে করে যার সুর আছে কেবল সেই গান গাইতে পারবে না, আমার সুর শুনলে মানুষজন পালাই যাবে, তাহলে ফাইন, আমিও গান করতে পারবো। মানে গান করতে হলে যে সুর থাকতে হবে এরকম না, কবিতা লিখতে হলে যে একেবারে মনের ভাব সব উতলাই কবিতার ভিতর দিয়ে দিতে হবে এরকম না, অর্থাৎ তোমার যা মনে হয়েছে তুমি তাই লিখে ফেলো। লেখক বলতে এটাই হবে। শিল্পরাজ যে খেলা করার প্রবৃত্তি নেয়, অধিকারও বড় ছোট সকলের সমান আছে। অর্থাৎ কেউ একেবারে সাহিত্য লিখতে হলে, শিল্পকলা বলতে শিল্পরাজ্য মানে বুঝতে পারতেছে, অর্থাৎ কেউ সাহিত্য লিখতে হলে তাকে একেবারে কবি হতে হবে তারপর লিখতে হবে এরকম না, যে কেউ চাইলে লিখে ফেলতে পারে। এমনকি একথা বললেও অত্যুক্তি হয় না, অত্যুক্তি মানে হচ্ছে বাড়াবাড়ি, অতিরঞ্জিত হবে না। এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই, অর্থাৎ ব্রাহ্মণ আর শূদ্র, অর্থাৎ উঁচু নিচু ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। খেলার মাঠে কি কোনো পার্থক্য আছে? ছোটবেলায় এখনো আমরা যারা বল খেলতে যাই, ব্যাডমিন্টন খেলতে যাই, খেলতে গেলে যার বাপের অনেক টাকা সেও আমার সাথে খেলে, আর আমি ফকিন্নি আমিও তার সাথে খেলতেছি। অর্থাৎ খেলার মাঠে কি কখনো পার্থক্য আছে যে রাজার ছেলে এর সাথে তো খেলা যাবে না, আমি তো গরিব, যে একেবারে এলাকার সবচেয়ে ধনীর ছেলে খেলার মাঠে সেও সমান আমিও সমান, তার জন্য 2 বল বেশি এরকম হয়? যদিও ছোটবেলায় হইতো, সেটা আলাদা বিষয়, যার বল যার ব্যাট, সে আউট হইলে আউট না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, খেলার মাঠে তো সবই সেম এরকম বলছে। এরপর বলছে রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলে খেলায় যোগ দেওয়ার অধিকার আছে, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নাই, ফাইন। তাহলে খেলার মাঠে কোনো পার্থক্য নাই, লেখক বলছে সাহিত্যের মাঠেও এটার কি নাই, কোনো পার্থক্য নাই। এরপর বলছে আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, অর্থাৎ খেলার জন্য যেমন খেলার মাঠে যাই, খেলবো এই উদ্দেশ্য নিয়ে যদি সাহিত্যের মাঠে যদি আমরা যদি প্রবেশ করি, তাহলে নির্নিবাদে মানে বাদ বিচার ছাড়াই সে জগতে রাজারাত দলে মিশে যাব। অর্থাৎ আমরা যদি খেলার ছলে কবিতা লিখতে ভয় পাই, কিন্তু একবার যদি লেখা শুরু করে দিই, তাহলে আমরা একদিন বড় লেখক হয়ে যাবো। এটাকে লেখক বলছে কি, রাজার দলে মিশে যাবো, একদম বড়দের সাথে আমরা কি করব, মিশে যাব। কোনরূপ উচ্চাসা নিয়ে এক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। উচ্চাসা রাখা যাবে না। উচ্চাসা মানে কি, লিখে অনেক বড় ফেমাস হয়ে যাব, লিখে বই মেলাতে বই বেস্ট সেলার হবে, লিখে ভরপুর টাকা ইনকাম করব, লিখে টাকা ইনকাম করে এই টাকা রাখবো ব্যাংকে, 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। এই কাজ যদি করো তাহলে নিম্ন শ্রেণীতে পড়ে যাবা, উপর দিয়ে উঠবাই না, বরং আরো ডাউন হয়ে যাবা, আরো কি হবে, ডাউনফল শুরু হয়ে যাবে। এরপর বলছেন লেখকরা অবশ্য 10-এর কাছে হাততালি প্রত্যাশা রাখে। কারণ যারা লেখে তারা কি করে, তারা চেষ্টা করে যে 10 জনের কাছে আমি হাততালি পাবো, মানুষ লিখে তালি দিবে, বা কি চমৎকার লিখছে। বাহবা না পেলে মনৎক্ষুণ্ণ হয়। মনৎক্ষুণ্ণ মানে হচ্ছে কি, মন খারাপ। অর্থাৎ বাহবা যদি না পাই তাহলে আমাদের মন খারাপ হয়। কেউ যদি বলে উফ ভাই কি লিখছেন, আপনার লেখার প্রেমে পড়ে গেছি, এই যে মনের একটা শান্তি। আর কেউ যদি বলো দূর এই বেটা কি লিখছে বাদ, তাহলে ওইটা আমাদের মনের মধ্যে কি হয়, কষ্ট, এটা আমরা কি হয়, মন খারাপ করি। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকল কেবলমাত্র পারিবারিক। অর্থাৎ লেখকরাই সামাজিক জীব, বাকি সকলকে লেখক একটু খোঁচা মেরে বলছে সব হচ্ছে পারিবারিক জীব। অর্থাৎ লেখকদেরকে যদি কেউ যদি খারাপ বলে, খারাপ লিখছেন, কেউ যদি হাততালি না দেয়, স্বাভাবিক তার মন খারাপ হবে, তার কষ্ট পাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি, বিশ্ব মানবের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কাজ। তাহলে এবার কবির কাজ কি, কবি এখানে এটা বলছে, কবি বলছে যে বিশ্ব মনের সঙ্গে, খেয়াল করো, বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ তৈরি করা, এটা হচ্ছে কবির কাজ। এমনকি কবির আপন মনে গোপন কথাটিও গীতি কবিতার রঙ্গভূমিতে স্বাগত উক্তি স্বরূপ উচ্চারিত হয়, যাতে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে। অর্থাৎ কবির যেই ভাব, সেই ভাব কবি গীতি কবিতার সাহায্যে কবি কি করবেন, সেটা তুলে ধরবেন। গীতি কবিতার সাহায্যে কবি সেটা তুলে ধরবেন। গীতি কবিতা মানে তো বুঝো, গীতি কবিতা মানে হচ্ছে যেই কবিতাতে কবির মনের ভাব দিয়ে লিখে, এটা ঠিক আছে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাচ্য করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই। অর্থাৎ বলতেছে যে উচ্চ মঞ্চে উঠলাম, একেবারে বিশাল অনেক বড় মঞ্চে উঠলাম, উঠে আমি কি করলাম, উচ্চ স্বরে একদম গলা ফাটাই উচ্চ বাচ্য মানে জোরে কথা বললাম, এইটা বললেই যে মানুষের মন আকৃষ্ট হবে এরকম না। কিছু কিছু বক্তব্য আছে না, ঠিক আছে, কিছু কিছু বক্তব্য আছে না, খেয়াল করে দেখো, মানুষ কি করে গলা ফাটাই ফেলায়, কিন্তু মানুষ
ওই বক্তব্য দিতে গেলে তার বক্তব্য শুনে সবাই কি করে, সবাই মন খারাপ করে, দূর এই কোনো কথা হইলো, বক্তব্য শুনতে ভালো লাগে না। তো লেখক বলছে যে উচ্চ জায়গায় উঠে একেবারে উচ্চবাচ্য করলেই যে সবার প্রিয় হবে এরকম না। সাহিত্য জগতে যাদের লেখা খেলা করার বৃত্তি আছে, বৃত্তি মানে ইচ্ছা, সাহস আছে এবং ক্ষমতা আছে, মানুষের নয়ন আকর্ষণ করার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। অর্থাৎ সাহিত্য জগতে যারা মানুষের, যাদের বলছে কারা সাহিত্য জগতে ভালো করবে, যাদের সাহস আছে, যাদের কি আছে, যাদের সাহস আছে, যাদের ক্ষমতা আছে, মানুষের নয়ন মন কি করা, তারাই কি করবে, মানুষের নয়ন মন জয় করা, তাদের মধ্যে সেই ক্ষমতা আছে। কথা কি বুঝাইতে পারছি বলতো? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার খেয়াল করো, এবার ধরো তোমাকে যদি একটা প্রশ্ন করি, বলতো লেখকেরা 10-এর কাছে কি চায়? ধরো এটা একটা প্রশ্ন, লেখকেরা খেয়াল করো, লেখকেরা 10-এর কাছে কি চাই বলতো? লেখকেরা 10-এর কাছে কি চাই? এই প্রশ্নের কোনো আনসার আছে? দেখো পারো কিনা। লেখকেরা 10-এর কাছে কি চাই বলতো? বলো। গুড, কি চাই? লেখকেরা 10-এর কাছে কি চাই? লেখকেরা 10-এর কাছে হাততালি চায়। হাততালি, দেখছো? এই যে দেখো, লেখকেরা 10-এর কাছে কি চাই? এই যে হাততালি প্রত্যাশা করেন। কি প্রত্যাশা করেন? উত্তর হচ্ছে হাততালি প্রত্যাশা করেন। এবার যদি পরীক্ষা, যে এবার যদি প্রশ্ন করি যে লেখকেরা কি না পেলে মনৎক্ষুণ্ণ হন বলতো? ধরো একটা মুখোমুখি একটা প্রশ্ন করি, লেখকেরা কি না পেলে মনৎক্ষুণ্ণ হন? লেখক কি না পেলে মনৎক্ষুণ্ণ হন? তাহলে কি উত্তর কি হবে? বাহবা। লেখক বাহবা না পেলে কি হয়? মনৎক্ষুণ্ণ হয়, লেখকের মন খারাপ হয়। ওকে, এই জিনিসগুলো এইভাবেই পরীক্ষাতে এমসিকিউ আসে। ক্লাসের শেষে আমি এমসিকিউ গুলো সলভ করবো। মানুষে যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড় সমাজেও নিত্য পাই। অর্থাৎ লেখকেরা যে খেলা দেখতে ভালোবাসে, মানুষেরা যে খেলা দেখতে ভালোবাসে, তার মানুষ কিন্তু পড়তে আমাদের কি কারো ভালো লাগে? কখনোই ভালো লাগে না। আমরা একরকম ফ্যামিলির চাপে, অনেকে আছে যে মানে ভালো চাকরি করব, ফ্যামিলির পাশে দাঁড়াবো, এই জন্য পড়াশোনা করো। অনেক মেয়ে আছে যে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবো, হ্যাঁ, কারো কাছে ডিপেন্ড করবো না, এই জন্য পড়াশোনা করে। আবার অনেক মেয়ে আছে পড়াশোনা করে যে পড়াশোনা না করলে ভালো জামাই পাবো না, অ্যাটলিস্ট ভালো একটা জামাই পাইতে হলে, একটা শিক্ষিত জামাই পাইতে হলে, ভালো জায়গায় বিয়ে করার লাগে হলেও পড়াশোনা করা দরকার, এই জন্য পড়াশোনা করে। তো পড়াশোনা আমাদের ভালো লাগে না। তো লেখক বোঝা যায় যে খেলা করতে আমাদের সবার ভালো লাগে, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, দুনিয়ার যত খেলা আছে সব খেলা আমাদের অনেক কি লাগে, ভালো লাগে। টাউন হলের বক্তৃতা শুনতেই বা কজন যায়? টাউন হল হচ্ছে যেখানে মানে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো হয়, সরকারি বিভিন্ন, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা বিষয়ক সমাধান যেখানে হয়, সেখানে খুব সরকারি মহলের, দেশের একেবারে গুণী জ্ঞানী গুণী মানুষরা সেখানে বক্তৃতা দেয়। তো বলতে তাদের বক্তৃতা শুনতে কয়জন যায়? তো টাউন হলের মাঠে একটা মাঠ আছে, এই মাঠের নাম হচ্ছে গড়ের মাঠ। বলছে গড়ের মাঠে ফুটবল খেলা দেখতে কয়জন যায়? বলতেছে যে তুমি একটু দেখো, টাউন হলে বক্তব্য শুনতে কিন্তু মানুষ যায় না, কিন্তু ওই যে গড়ের মাঠে যে ফুটবল খেলা হচ্ছে সেখানে দেখবা যে মানুষের অভাব নাই। এটা কিন্তু খুব স্বাভাবিক। ধরো একটা জায়গাতে আমি দুইটা মাঠ, পাশাপাশি দুইটা মাঠ, একটা মাঠে আমি অনেক বড় জ্ঞানী গুণী মানুষদেরকে এনে বললাম যে আপনারা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, আর আরেক মাঠে আমি ফুটবল খেলা লাগাই দিলাম। বলতো কোনটাতে মানুষ বেশি যাবে? ডেফিনেটলি ফুটবল খেলার মাঠে মানুষ খেলা দেখতে বেশি যাবে। তো লেখক এটাই বলছে। অথচ একথা সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, অর্থাৎ টাউন হলে যে বক্তৃতা হয় এটার উদ্দেশ্য অতি মহৎ, আর ঘরের মাঠে খেলোয়াড়দের ছুটাছুটি দৌড়ানি আগাগোড়া অর্থশূন্য, উদ্দেশ্যবিহীন। অর্থাৎ ওই যে খেলতেছে এটার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ওই যে টাউন হলের বক্তব্য এটার কিন্তু অনেক উদ্দেশ্য আছে। আসল কথা এই যে মানুষের দেহ মনে সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ। ক্রীড়া মানে কি? খেলা। তাহলে মানুষের দেহ মনে সকল প্রকার ক্রীড়ার মধ্যে শ্রেষ্ঠ কি বলতো? ক্রীড়া শ্রেষ্ঠ, মানে খেলাই হচ্ছে শ্রেষ্ঠ। কেননা তা উদ্দেশ্যহীন, অর্থাৎ যেটার কোনো উদ্দেশ্য নাই সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যখন তুমি খেলতে যাও তখন কি, ধরো আমি তোমাকে বললাম চলো আমরা ক্রিকেট খেলবো, বলো আমরা ক্রিকেট খেলবো, এবং ক্রিকেট খেলতে গেলে তুমি কি এটা চিন্তা করবা না আমার ক্রিকেট খেলে আমাকে হারতেই হবে? না, তোমার চিন্তা থাকে ক্রিকেট খেলে আমি কি পাবো? মজা পাবো, আনন্দ পাবো। এটাই বলছে যে আমাদের অন্য কোনো মজা ছাড়া, আনন্দ ছাড়া আমাদের আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরই পাওনা আশা আছে, সে তো খেলা নয়, সে হচ্ছে জুয়া খেলা। হ্যাঁ, এখন জুয়া খেলাতে, এখন বলো যারা জুয়া খেলে তারা কি খেলা এনজয় করে? না, তাদের টার্গেট হচ্ছে যে টাকা ইনকাম করতে হবে, অর্থাৎ টাকা লস দেওয়া যাবে না, 10 টাকা খরচ করে 20 টাকা আর্ন করবো, এটা। তো বলছে যদি খেলায় যদি তোমার কি না থাকে, খেলায় যদি আনন্দ না থাকে, তাহলে সেই খেলা জুয়া খেলার মতো। যেহেতু খেলার আনন্দ নিরর্থক, অর্থগত নয়, সে কারণে কোনো নিজস্ব হতে পারে না, অর্থাৎ সে কারণে কারো নিজস্ব হতে পারে না। আনন্দ সকলেরই অধিকার আছে, অর্থাৎ সেই খেলার আনন্দ আমাদের সকলের অধিকার আছে।
সুতরাং সাহিত্যে খেলা করার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ পরার্থ এই দুয়ের যোগপথ মানে একই কাল, যোগপথ শব্দ একই কাল সাধনের জন্য মনোজগতের খেলাই করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। অর্থাৎ লেখক এখানে বলছেন যে সাহিত্য নিয়ে আমাদের কেমন কি করতে হবে, খেলতে হবে। মানুষ খেলা পছন্দ করে, মানুষ কি করে, খেলা পছন্দ করে। ঠিক আছে, মানুষ কি করে, খেলা পছন্দ। ভাই আপনি যা পড়াইছেন কলেজের পরীক্ষা তাই আসছে, তাই আসবে। এটা খালি কলেজের পরীক্ষা না, খালি কলেজের পরীক্ষা না, এটা বোর্ড পরীক্ষা। তো পরীক্ষা দিয়ে আইসে নাচবা যে ভাই এই কোর্সে ছিলাম ভাই অস্থির, যা পড়াইছেন তাই, এটা নাচবা পরীক্ষা দিয়ে আইসে। খালি পড়ো, খালি ক্লাসগুলো করো, আর কিছু লাগবে না। তাহলে এখানে কি বুঝাইছে, বলতেছে এরকম কি করতে হবে, সাহিত্য নিয়ে আমাদেরকে খেলতে হবে। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী, মানে মানে যিনি চান কোন একটা কাজ যিনি প্রতিষ্ঠা করতে চান, এটাকে বলা হয় ব্রতী, মানে ভালো কাজের অনুষ্ঠাতা। যিনি কোন রূপে কার্য উদ্ধারের অভিপ্রায় লেখনী ধারণ করেন, অর্থাৎ বলতেছে যে যিনি কোন রূপ কার্য, মানে যে লেখনী ধারণ করে মানে কি লিখে। হ্যাঁ, তো বলতেছে যে কেউ যদি কোনো একটা কাজ, কোন একটা স্বার্থ উদ্ধারের জন্য যদি কেউ যদি লেখে, অভিপ্রায় মানে হচ্ছে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি লেখে, তিনি গীতের মর্মও বুঝেন না, গীতার মর্মও বুঝেন না। অর্থাৎ তিনি যে কেন লিখেন এটাও বুঝেন না, কি লিখছে এটাও বুঝে না। এখন ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া খেয়াল করো, আমি বললাম যে তুমি কবিতা লিখো, তুমি তোমার মতো করে একটা সুন্দর একটা কবিতা, ধরো তুমি তোমার মতো করে তুমি কবিতা লিখো। এখন আমি তোমাকে বললাম শুনো তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখো। এখন তুমি এমন ভাবে কবিতা লিখবা যেইভাবে কবিতা লিখলে তানভীর ভাই ইমপ্রেস হবে, স্বাভাবিক না? যেইভাবে কবিতা লিখলে তানভীর ভাই একদম ফুলে কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, আমি ওইভাবে কবিতা লিখবো। এটা কি থাকে, তোমার উদ্দেশ্য থাকে, তাই না? এখন বলছে তুমি যদি দেখো, তুমি কিন্তু আমার 5-10 জন কবিতা লিখতেছো, কিন্তু বাবা খেয়াল করে দেখো তো, কবিতাটা যখন তুমি মন থেকে লিখতা তখন কিন্তু তোমার মনের কথাগুলো আসতো, কিন্তু কবিতা যখন তুমি আমাকে খুশি করার জন্য লিখতেছো তখন কিন্তু কবিতাতে তোমার মনের কথাগুলো আসতেছে না, বরং তুমি যা দেওয়া দরকার, তেল দেওয়া দরকার 1 কেজি, তুমি তেল দিয়ে দিছো 5 কেজি। তাহলে এই জন্য লেখক বলছে তুমি যদি কোনো কিছু, যদি সাহিত্য যদি কোনো উদ্দেশ্য নিয়ে লিখো তাহলে সেই উদ্দেশ্য সফল হবে না। অর্থাৎ মনের কথাটাই হচ্ছে সাহিত্য। কেননা খেলা হচ্ছে জীব জগতের একমাত্র নিষ্কর্ম কাজ, অর্থাৎ খেলাটা হচ্ছে জীব জগতের মধ্যে একমাত্র নিষ্কর্ম কাজ, মানে আকাম, ঠিক আছে, যেটার কোনো ফলাফল নাই। অতএব মোক্ষম লাভ হচ্ছে আত্মার মুক্তি, আত্মার মুক্তি অর্জন। অতএব মোক্ষম লাভ একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন যদিচ তার কোনো কিছুর অভাব নাই তবুও তিনি বিশ্ব জগৎ সৃজন করেছেন। স্রষ্টার কি কোনো কিছু অভাব আছে? স্রষ্টার কি কোনো কিছু অভাব আছে? আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা তবুও পৃথিবীকে কি করলেন, তিনি সৃজন করলেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র, কবির সৃষ্টি এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। এই সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই। সেই সৃষ্টির মূল অন্তরায় স্ফূর্তি, স্ফূর্তি মানে কি আনন্দ, এবং তার ফুল আনন্দ। ওকে, আচ্ছা, তার মানে সাহিত্য মানেই আনন্দ, লেখক এটা বুঝাতে চেয়েছে। একথা সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র। জীবাত্মা মানে হচ্ছে, মানে মানুষকে বোঝায়। জীবাত্মা মানে হচ্ছে কি, প্রাণীর দেহ অবস্থানকারী আত্মা, মানে মানুষ, সহজ কথা বললে। এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভূত। কেননা জীবাত্মা পরমাত্মার অংশ। জীবাত্মা মানে হচ্ছে মানুষ, আর পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর। পরমাত্মা মানে কি, ঈশ্বর। ওকে, মানে স্রষ্টা। সাহিত্যের উদ্দেশ্য সকল আনন্দ দেওয়া। এখানে আসছে যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি, সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না। ওই যে কারো মনোরঞ্জন, যেমন আমাদের আপা থাকতে, আপারা নিয়ে অনেক বই লেখা হয়েছে। এই বইগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে একটা, যে বই লিখলে আমাদের কি করবে, প্রধানমন্ত্রী আমাদেরকে কি করবে, আমাদেরকে ত্রাণ দিবে, আমাদেরকে ফ্ল্যাট দিবে, আমাদেরকে ফ্লট দিবে। এই জন্য প্রধানমন্ত্রী নিয়ে লিখা, পত্রিকায় লিখা, ভাষায় ফেলাইছে, বই লিখা ফেলাইছে, কত বই আছে হিসাব নাই। তো বলছে যে এই জন্য সাহিত্য লিখতে হবে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না, কাউকে খুশি করার জন্য সাহিত্য লেখা যাবে না। এই দুয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ, হ্যাঁ প্রভেদ আছে, সেটি ভুলে গেলেই লেখকেরা নিজের খেলা না করে পরের জন্য খেলনায় তৈরি করতে পারে। কারণ তুমি যদি আমাকে খুশি করার জন্য যদি বই লেখো, তাহলে তুমি এটা খেলা লিখো নাই, তুমি এটা আমার জন্য একটা খেলনা বানাইছো, তাই না? তুমি এটা আমার জন্য কি বানাইছো, খেলনা বানাইছো। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? অর্থাৎ লেখক বুঝাতে চাইছেন সাহিত্য মানে যেটা মন থেকে আসবে ওইটা। তুমি যদি কাউকে উদ্দেশ্য করে যদি লেখো, তাহলে তো সেটা খেলা হবে না, সেটা খেলনা হয়ে যাবে। এখন খেলনার কাজ কি, খেলনা দিয়ে আমরা খেলাই, এরপর খেলনা মানে খেলতে আর ভালো লাগতেছে না, এটা আর ফালাই দিই, খেলনার আর খোঁজই থাকে না, এটা বলছে। ঠিক আছে, আচ্ছা গুড। আচ্ছা, এটা হচ্ছে সমাজে মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। অর্থাৎ কারো মনোরঞ্জন করতে গেলে, মানে কাউকে খুশি করতে গেলে সাহিত্য যে তার ধর্ম থেকে সরে যায়, সাহিত্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যে পূরণ হয় না, ঠিক আছে, সেগুলো যে পূরণ হয় না, এটা বাংলাদেশে এখন এটা দেখলেই বোঝা যায়। কাব্যের ঝুমঝুমি, অর্থাৎ এখন অনেক কাব্য, বিজ্ঞানের চুষিকাঠি মানে ললিপপ খাওয়ানো, ললিপপ
ললিপপে একটা ডান্ডা থাকে না যেটা চোষো, এটাকে বলে চুষি কাঠি। বিজ্ঞানের চুষি কাঠি, দর্শনের বেলুন, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে এখন আমরা সাহিত্য লিখে ফেলি, বিজ্ঞান নিয়ে লিখে ফেলি, দর্শন নিয়ে লিখে ফেলি, এগুলো একটু মানে ফান করে বলতেছে আর কি। রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়ডাক, এইসব জিনিস সাহিত্য বাজার ছেয়ে গেছে। অর্থাৎ সাহিত্যে এখন আর অভাব নাই, দর্শন নিয়ে লিখে ফেলতেছি, বিজ্ঞান নিয়ে লিখে ফেলতেছি। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনতুষ্ট হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্ট হতে পারে না। অর্থাৎ এই সস্তা জিনিসগুলো, এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে ইতিহাস মানে এই সস্তা জিনিসগুলো দ্বারা হয়তো এখন পড়ে আমাদের মন খুশি হয়ে যায়, মানে খারাপ জিনিসের পথে এখন মানুষের এখন আসক্তি বেশি, ওটা বলতেছে। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে। অর্থাৎ খেলনা আজকে ভাল লাগে, নতুন ছোটবেলা যখন খেলনা কিনছো, ঈদের মাঠ থেকে খেলনা কেনার পর সেই খেলনা ছাড়া ঘুমাইতেও যাও না, তাই না? দুম্বা চলে গানের যে ফোন কিনছো না, হ্যাঁ, পিস্তল কিনছো, এগুলো ছাড়া 3 দিন ঘুমিয়ে হইতো না। তো কিন্তু কয়দিন পর এটা কি করে, এটার আর খবরই থাকে না। তো বলছে এই এখন আমরা এত সস্তা লেখা লিখি যেগুলো পাঠক পড়ে খুব ভাল লাগে, কিন্তু কয়দিন পর এগুলো আর খোঁজই থাকে না। সে প্রাচ্যই হোক আর পশ্চাতেই হোক, কাশী হোক কিংবা জার্মানি হোক। কাশী মানে একটা পুণ্যস্থান, আর জার্মানি দ্বারা বোঝানো হচ্ছে বিদেশ, মানে যেখানেই হোক। দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি যে পাঠক সমাজের আনন্দ দিতে গেলে তার প্রায়শই বেদনাবোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাবার কিছু নেই, কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। অর্থাৎ লেখক হয়তো সস্তা, পাঠক হয়তো সস্তা জিনিস পছন্দ করে, কিন্তু লেখককে সস্তা জিনিস লেখা যাবে না। অর্থাৎ আমি লেখার আগে এটা যদি চিন্তা করি যে আমি ওইটাই লিখবো যেটা মানুষ খাবে, এই জিনিস করতে গেলে বিপদ। এই জিনিস করতে গেলে সাহিত্যের মান হারাবো, ঠিক আছে? এই জিনিস করতে গেলে সাহিত্যের মান হারাবো। ওকে, বুঝছো? আচ্ছা, এইবার এরপর খেয়াল করতে পারো, অপর পক্ষে যে যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং তার মনোরঞ্জন করতে গেলে আমাদের অতি সস্তা খেলনা করতে হবে। ওই যে বলছে যখন পাঠকই সস্তা জিনিস খোঁজে, তখন আমাদেরকে সস্তা জিনিস লিখতে হয়, নাইলে তা বাজারে কাটবে না, মানে নাইলে বাজারে চলবে না। সস্তা জিনিস না লিখলে এখন আর কি বাজারে চলবে না। বরং সস্তা করার অর্থ, হ্যাঁ, খেলো করা, মানে সেটা খেলো করা। এর বলছে বৈশ্য মানে হচ্ছে প্রাচীন আর্য সমাজের চতুর্বর্ণের তৃতীয় স্তর, যারা কৃষি কাজ বা ব্যবসা বাণিজ্য করে। এখানে সে বৈশ্যদের কথা বলছে। লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অর্থাৎ শূদ্র কারা? প্রাচীন আর্য সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। অর্থাৎ তাদের পক্ষে কি করা সঙ্গত, কাজ করা সঙ্গত। অতএব সাহিত্য আর যাই হোক না কেন, পাঠক সমাজের মনোরঞ্জন করার চেষ্টা করো না। তাহলে কি বলছে? পাঠক সমাজে কি করে, মানে যারা পড়বে তাদের মনোরঞ্জন করার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে লিখবো, এই কাজ করা যাবে না। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এবার বলছে আচ্ছা ঠিক আছে, মনোরঞ্জন করার জন্য সাহিত্য লিখবো না, ফাইন। তাহলে কি সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে যারা পড়বে তাদেরকে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়। লেখক বলছে না, সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দেওয়া, এটাও না, ঠিক আছে? এরপর বলছে কি, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত। এবার বলছে কবি আর শিক্ষক কিন্তু এক না। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, তা তো সকলেই জানা আবশ্যক, কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এই শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এ সত্য একটু স্পষ্ট করিয়ে দেখিয়ে দেওয়া আবশ্যক। এবার লেখক বুঝাচ্ছেন যে শিক্ষা আর সাহিত্য কিন্তু এক না, দুটো আলাদা। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলদকরণ করতে বাধ্য হয়। এটা কিন্তু ভালো কথা বলছে। শিক্ষা হচ্ছে এটা পোলাপাইনে পড়তে মন চায় না, কিন্তু পোলাপাইনে এটা গিলাই দেওয়া হয়। গলদকরণ মানে হচ্ছে কি, গিলাই দেওয়া হয়। এটাকে লেখক বলছে এটা হচ্ছে শিক্ষা। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সদানন্দে পান করেন। বলছে কাব্যের রস, সাহিত্যের রস, এটা মানুষকে বাধ্য করবে না, সাহিত্য মানুষ নিজ থেকে পড়বে। কেননা শাস্ত্র মতে সে রস অমৃত, অর্থাৎ সেই রস অমৃত। সাহিত্যের রস হচ্ছে এমন রস, এই রস কখনো খারাপ লাগে না, এটা সবসময় ভালো লাগে। দ্বিতীয় শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, অর্থাৎ মানুষের মনকে। এরপর বলছে যে দ্বিতীয়ত সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি, মানুষের মনকে বিশ্বের খবর জানানো। সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। তাহলে মানুষের মনকে জাগানো, এটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। কাব্য যে সংবাদপত্র নয়, একথা সকলেই জানেন, অর্থাৎ কাব্য সংবাদপত্র না। তৃতীয়ত অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যই শিক্ষকের হস্তে শিক্ষা জন্ম লাভ করেছে, কিন্তু কবি নিজের মনের অপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। এবার বলতে যে মানুষের মনের যে অভাব, অর্থাৎ শিক্ষার যে অভাব, সেটাকে পূরণ করার জন্য শিক্ষকের জন্ম, কিন্তু সাহিত্যের জন্ম হচ্ছে মানুষের মনের অভাবকে পরিপূর্ণ করার জন্য। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ করা, শিক্ষাদান করা না। একটা উদাহরণের সাহায্যে তার অকট্য প্রমাণ দেওয়া যেতে পারে। এবার লেখক একটা উদাহরণ দিয়েছে। বাল্মীকিকে আদি কবি, বাল্মীকিকে আদি কবি বলছে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন। অর্থাৎ বাল্মীকি একটা লিখেছিলেন, একটা মহাকাব্য লিখেছিলেন, তার নাম হচ্ছে রামায়ণ, জনগণের জন্য নয়। অর্থাৎ বাল্মীকি রামায়ণ লিখছে, সেই রামায়ণ এখন বাংলা সাহিত্য অতি বিখ্যাত।
বলছি সেই রামায়ণ এখন বাংলা সাহিত্যে অতি বিখ্যাত, কিন্তু বাল্মীকি যে রামায়ণ লিখেছে, এই রামায়ণটা খেয়াল করে দেখো, ওই রামায়ণটা কিন্তু তিনি জনগণের জন্য লিখে নাই। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে লেখক খালি পাঠককে উদ্দেশ্য করে লিখবে, পাঠক কোন জিনিস লিখলে ভরপুর মজা পাবে, বিনোদন পাবে, বই বেশি কিনবে, এই উদ্দেশ্যে না। যদি তাই হতো তাহলে বাল্মীকি রামায়ণ কিন্তু সেই উদ্দেশ্যে লিখতো, কিন্তু সেটা কিন্তু করে নাই। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা এবং উদ্দেশ্য ছিল না, অর্থাৎ তারা শিক্ষা দেওয়ার জন্য রামায়ণ লিখে নাই। এখন বলতেছে ওই রামায়ণটা এখন বিখ্যাত মানুষরাও পড়ে, শিক্ষিত মানুষরাও পড়ে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু শিক্ষা দেওয়া ছিল না। ওকে, আচ্ছা, এরপর বলছে যে খেয়াল করো, এরপর বলছে কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরা যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তার যথাসর্বস্ব এমনকি কপিন পর্যন্ত, হ্যাঁ, পেলা, পেলা মানে তো বুঝতে পারছো পাঁচালি গান আর কি, পেলা দিয়েছিলেন। অর্থাৎ এই লাইনটা দ্বারা বলতেছে যে রামায়ণ উদ্দেশ্য শিক্ষা দেওয়ার জন্য লেখেন, অথচ সেই রামায়ণ এখন শ্রবণ করে, শ্রবণ মানে শুনে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। অনেক সময় আমি যদি এইভাবে বলি তাহলে তোমরা ভালো বুঝবে, মুসলমানরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায় না, এমন। তো সেই ধর্ম অনুযায়ী, সেই ধর্মে, হিন্দু ধর্মের তারা রামায়ণ পড়ে এভাবে কি হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, মজা লাগে, সেটার কথা বলতেছে। রামায়ণ কাব্য হিসাবে যে অমর এবং জনসাধারণের আজও তার শ্রবণ পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই যে তার সংক্রামক। অপর পক্ষে লাখে একজনও যে যোগ বিশিষ্ট রামায়ণের ছায়া মারান না, তার কারণ যে বস্তু লোকের শিক্ষা দেওয়ার উদ্দেশ্য রচিত হয়েছিল, আনন্দ দেবার উদ্দেশ্য নয়। অর্থাৎ এটাকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য করে রামায়ণ লেখা নয়, ঠিক আছে? আর রামায়ণ আনন্দ দেওয়ার উদ্দেশ্যে লেখা হয় না, এই জন্য মানুষ এখন রামায়ণ পড়ে আনন্দ পায়। ওকে, আসল কথা যে সাহিত্য কোশ্চিনকাল মানে হচ্ছে কখনো, কোশ্চিনকাল মানে কি কখনো, সাহিত্য কখনো স্কুল মাস্টারই ভার নেয় না। অর্থাৎ স্কুল মাস্টার যেমন পোলাবাইনদেরকে বেদ দিয়ে শেখায়, সাহিত্য কখনো এই ভার নেয় না। এতে দুঃখ করার কোনো কারণ নাই। দুঃখের বিষয় হলো যে স্কুল মাস্টাররা একালে সাহিত্য পড়ানোর ভার নিয়েছে, অর্থাৎ আমাদের মতো মাস্টাররা এখন সাহিত্য পড়ায়। তো লেখক এটার বিরোধিতা করছে। লেখক বলেছেন যে সাহিত্য তো ছেলেমেয়েরা নিজ থেকে পড়বে, সাহিত্য কেন তাদেরকে স্কুল মাস্টার পড়াতে হবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা তো স্কুল মাস্টার দিয়েই পড়াইলেই পড়ো না, লেখক তার এই অবস্থা জানে না, তোমরা তো তোমাদেরকে তো পড়াইলেই পড়ো না, নিজে আবার কখন পড়বা? এ বলছে কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এই যুগের স্কুল এবং মাস্টার। অর্থাৎ স্কুল আর মাস্টার এইভাবে পোলাবাইনদেরকে পড়ায়, এই জন্য এটার জন্য অরুচি লাগছে। যদি এই কথাটার সাথে সম্পূর্ণ আমি দ্বিমত, কারণ পোলাবাইন এমনিতেই পড়ে না, আবার ওদেরকে যদি ছেড়ে দিই যে তোমরা তোমাদের মতো পড়ো, তাহলে কি হবে? বুঝছো? আচ্ছা, এরপর বলছে কাব্য পড়া এবং বোঝার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হলো বই পড়ানো এবং বোঝানো। অর্থাৎ কাব্য বুঝতে হবে, স্কুল মাস্টার এখন খালি বই বই বুঝে। তো লেখক কেন স্কুল মাস্টারের পিছনে লাগছে আমি জানি না। লেখক এবং পাঠকের মধ্যে স্কুল মাস্টার দণ্ডায়মান, অর্থাৎ লেখক এবং পাঠকের মধ্যে আজকে স্কুল মাস্টার বাধা, সবচেয়ে বড় বাধা কি এটা, ঠিক আছে? এদের মধ্যস্থিতার কৃপায় আমাদের সঙ্গে কবি মনের মিলন দূর হয়ে যাক, তার ইক্ষুর মিলনও ঘটে না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই যে শুধু তার গুণ শুনি। টিকা ভাষ্যের প্রসারে, টিকা ভাষ্য মানে হচ্ছে ব্যাখ্যা, এই যে তোমাদেরকে যে ব্যাখ্যা করে করে পড়ে প্রত্যেকটা লাইন, টিকা ভাষ্যের প্রসারে আমরা কাব্য সম্বন্ধে সকল নিঘুর তত্ত্ব জানি, কিন্তু সে যে কি বস্তু তা চিনি নেই। অর্থাৎ আমরা কাব্য ভালো করে বুঝি না, আমরা খালি ব্যাখ্যা পড়ি। আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরের কয়লা হীরার সবর্ণ না হলো সগোত্র। অর্থাৎ পাথরের কয়লা হীরার সবর্ণ মানে একই বর্ণ না হলো সগোত্র, একই গোত্র। অপর পক্ষে হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয়। হীরক আর কাচ দেখতে একই রকম ঝকঝক, কিন্তু সহোদর না, এক না। আর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটির জন্ম মানুষের হাতে। অর্থাৎ একটা পৃথিবী থেকে একটা প্রাকৃতিক ভাবে আর একটা মানুষের হাতে হয়েছে। এই উভয়ের ভিতর এক দা কোমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। অর্থাৎ এই হীরা আর কাচের মধ্যে দা কোমড়ার সম্পর্ক, শত্রুতা, দুইটা এক না, দেখতে একই কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যের চকচকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্যই ভুল করি, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করে তিলমাত্র দ্বিধা করি না। অর্থাৎ বলতে যে সাহিত্যটা এখন আমরা যেভাবে পড়ি ওভাবে আসলে পড়ার জিনিস না। সাহিত্যটাকে আমরা এখন কি করছি, আমাদের মধ্যে অরুচি জন্ম নিয়েছে, কেননা অরূপ যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। সাহিত্য শিক্ষার বান নেয় না। এবার বলছে সাহিত্য পড়ো তুমি যে শিখবা এরকমটা না, সাহিত্য কখনো শিক্ষার বান নেয় না, কেননা মনোজগতে শিক্ষার কাজ হচ্ছে কবি কাজের ঠিক উল্টো। অর্থাৎ কবি শেখায়, কবি আনন্দ দেয়, শিক্ষক শেখায়, ভালো লাগলেও শিক্ষক শেখায়, না লাগলেও শিক্ষক শেখায়। হ্যাঁ, ঠিক আছে? এর বলছে কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা। বধ করা মানে হচ্ছে একদম কাব্যকে প্রথমে হত্যা করে ফেলে শিক্ষক, তারপর কি করে, তারপরে তা সবচ্ছে, সবচ্ছে মানে হচ্ছে কেটে, একেবারে কেটে কাটা, মানে
লেখক বলছে যে শিক্ষকরা সাহিত্যকে বিকৃত করে ফেলছে, প্রথমে বধ করে, সাহিত্যকে একেবারে হত্যা করে, তারপর সেটাকে কেটে ফেলে। এটা তারা বুঝাচ্ছে যে ছেলে মেয়েদেরকে কাব্যের রসটা না বুঝায় কি করে ডিরেক্ট। অনেক সময় আমি যখন মানে কোনো একটা গল্প প্রবন্ধ যখন পড়াইতে যাই তখন অনেক বেশি কথাবার্তা বলি, অনেক উদাহরণ দিই তোমাদেরকে। অনেকে বলে ভাই আপনি এত কথা বলেন কেন, খালি লাইন বাই লাইন পড়া বুঝাই দেন। কিন্তু জিনিসটা যে ফিল করার বিষয়, ফিল করার ব্যাপারটা আমি দিতে চাই। অনেকে বলে ভাই আপনি বেশি কথা বলেন, পড়ান। তো লেখক এটাই বলতে যে শিক্ষকরা তো ওই যে খালি যদি লাইন বাই লাইন পড়াই দিই তাহলে তো এটা বধ করে ফেললাম, এটা হত্যা করে ফেললাম, এরপর এটাকে কি সব হচ্ছে এটাকে একেবারে কেটে ফেললাম, মারিয়ে ফেললাম। ওই উপায় তার তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা। এইসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জনে সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়, সাহিত্যের ছলে হাতে খেলনাও নয়, গুরুর হাতের বেত নয়। অর্থাৎ সাহিত্য ছেলের হাতের খেলনা না যে খেলে কিছুদিন পর ফেলে দিলাম। এরপর বেত দিয়ে যেমন মানুষকে বাধ্য করে কাজ করানো হয়, সাহিত্য এমন বাধ্য করার জিনিসও না। বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায় যে বস্তু যে কি, হ্যাঁ, তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। সাহিত্যে মানবতা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য। এই সব কথা শুনে আমার যৌনিক শিক্ষাবক্ত বন্ধু এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। তাহলে লেখকের বন্ধু এটা দ্বারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সাহিত্য খেলার ছলে, অর্থাৎ খেলতে খেলতে যেটা শিক্ষা দেয়। যেমন আমি অনেক সময় গল্প পড়াইলে তোমার কাছে মনে হয় যে ভাই গল্প করতে করতে গল্পটা শেষ, গল্প করতে করতে কবিতাটা শেষ। যেন বলতে যে সাহিত্য হচ্ছে খেলার ছলে তোমাকে শেখাবে। এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করি। অনেক বড় একটা প্রবন্ধ ছিল। এবার দেখো তো তোমরা পারো কিনা, দেখো তো প্রশ্নগুলো সলভ করো। বেদিতে, কাষ্ঠমঞ্চে, রঙ্গমঞ্চে, টঙে। তো এখানে এটার উত্তর হবে কোথায় না বসলে আমাদের উপদেশ। এটা হচ্ছে বেদি। বেদিনী মানে হচ্ছে বেদি বা বেদিনী মানে হচ্ছে মানে ডাইস বলে না, যেখানে দাঁড়াই মানে বক্তৃতা দেয় ওইটা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কত ঘন্টা টঙে চড়তে থাকতে চাই, মানে কত ঘন্টা আমরা টঙে চড়ে থাকতে চাই। প্রথম প্রশ্নটা অনেকেই ভুল করবা, এটার উত্তর ক হবে। আচ্ছা এইটা সলভ করো, আমরা কত ঘন্টা টঙে চড়ে থাকতে চাই বলো তো। তো এটা তো বুঝতে পারতেছে যে এটা কি হবে, 24 ঘন্টা, তাই না? তাহলে এটার উত্তর হচ্ছে খ। গুড। আচ্ছা এবার দেখো অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থান উঠবার চেষ্টায় কিসের কারণ। এটা পারবা, এটা পড়াইছি তোমাদেরকে। অনেকের পক্ষে নিজেদের আর দুইটা আমাদের ইয়া বাকি আছে, একটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, আর একটা হচ্ছে গন্তব্য কেবল। ইনশাল্লাহ এই দুটো আমরা পড়াবো। ওকে, তাহলে দেখো অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টায় কিসের কারণ। তাহলে বুঝতে পারতেছো কি, মহাপতনের কারণ। এটা ক্লাসে পড়াইছি না? ওকে, এরপর দেখো কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য বলো তো। কাদের পথ? মহাজনদের পথ, শিক্ষকদের পথ। আমাদের প্রবন্ধে কোনটা ছিল? প্রবন্ধে ছিল মহাজনদের পথ, তাই না? ওকে, আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি পরের প্রশ্ন। বলছে সাহিত্যের মধ্যে সাহিত্যিকদের কি প্রকাশ পায়? মনের আনন্দ, মনের কষ্ট, মনের ক্ষোভ, মনের আকুতি। তাহলে সাহিত্যের মধ্যে সাহিত্যিকদের প্রকাশ পায় কি? মনের আনন্দ। ক। ওকে, এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই? তো বলো তো উত্তর কি হবে? এটাও পড়াইছি, দেখো যা পড়াইছি তা থেকে এখন দেখো কত রকম এমসিকিউ আসবে, পারবা। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? খেলার মাঠে। উত্তর কি? খেলার মাঠে। এবার দেখো লেখকেরা অবশ্য 10-এর কাছে হাততালি প্রত্যাশা করেন। এখানে হাততালি মানে কি? এখানে অ্যাকচুয়ালি হাততালি বলতে তো অ্যাকচুয়ালি হাততালি বুঝাই নাই। মানে কি প্রত্যাশা করেন লেখকরা? মানে লেখকরা লিখে কি নিজেকে নিজে প্রকাশ করা, প্রেরণা লাভ, স্বীকৃতি লাভ, নিজেকে বড় করা। তাহলে বুঝতে পারতেছো উত্তর হচ্ছে স্বীকৃতি লাভ। মানে পাঠক এটা গ্রহণ করছে। হাততালি মানে কি? পাঠক এটা গ্রহণ করছে, এই স্বীকৃতি চায়। বাহবা না পেলে লেখকরা কি করেন? এটা তোমাদেরকে আমি বলছি, উত্তর হচ্ছে কি? মনক্ষুণ্ণ হন। লেখকরা কি করেন? মন খারাপ করেন। ওকে, আচ্ছা এরপর দেখো সাহিত্যে খেলা প্রবন্ধে কোন মাঠের কথা বলা হয়েছে বলো তো? কোন মাঠের? একদম যা পড়াবো তাই, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এখন থেকে পড়ো, বস হয়ে যাবা। এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়ো, বস হয়ে যাবা, বস। ওকে, তাহলে এইটা কি হবে বলতো? এটা হচ্ছে গড়ের মাঠ। হ্যাঁ, ওই যে টাউন হলের পাশে ওইটাকে বলছে কি? গড়ের মাঠ। ওকে, আচ্ছা এরপর আমরা একটু চলে যাই। দেখো এরপর বলছে জীব জগতের একমাত্র নিষ্কর্ম কর্ম কি? তাহলে উত্তর হচ্ছে কি? খেলা। উত্তর কি? খেলা। ওকে, এরপর দেখো আমরা দেখি আনন্দ ও মনোরঞ্জন একই জিনিস, এক কথা নয়, পরস্পর পরিপূরক। তাহলে আনন্দ এবং মনোরঞ্জন ডেফিনেটলি এক কথা নয়। সহজ প্রশ্ন এটা। সাহিত্যের উদ্দেশ্য নয় কোনটি বলতো? সকলকে আনন্দ দেওয়া, সকলের মনোরঞ্জন করা, সকলের মনকে জাগানো, বিশ্ব মানবের সঙ্গে। হ্যাঁ, এখন একটা আছে যেটা সাহিত্যের কাজ নয়, বলতে হবে যে সেটা কোনটা। একটা আছে যেটা সাহিত্যের কাজ নয়। ওকে, তাহলে দেখো হ্যাঁ এইটা যে সকলকে আনন্দ দেওয়া, মানুষের মনকে জাগানো, বিশ্ব মানবের সঙ্গে নতুন, তার মানে এইটা উত্তর নয়। ঠিক আছে, সকলের মনোরঞ্জন করা। ঠিক আছে, সকলের মনোরঞ্জন করা। ওকে, তাহলে এটা আনসার নয়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোনটা হবে বলো তো? উত্তর হচ্ছে খ। উত্তর কি? খ। ওকে, হ্যালো ভাই ক্লাসে।
10 মিনিট পর কল দিই আপনাকে। ওকে ওকে, এইবার আসো আমরা এটা দেখি যে কাব্য জগতের যার নাম আনন্দ তারই নাম কি? কাব্য কোশ্চেন গুলো সলভ করো। কাব্য জগতে যার নাম আনন্দ তার নাম কি? তার নাম হচ্ছে বেদনা। দেখছো ওই যে লাইনটা পড়ছো না, শিক্ষা ও সাহিত্য পরস্পর কিরূপ। তো শিক্ষা এবং সাহিত্য পরস্পর কি আমরা পড়ছি না? শিক্ষা সাহিত্য হচ্ছে কি পরস্পর বিপরীত। ওকে আচ্ছা, এবার দেখো এককালে সাহিত্যের বান নিয়েছিল কারা? তাহলে স্কুল মাস্টারদের কথা উল্লেখ ছিল, তাই না? একালে, সরি এককালে না একালে। ওকে, তাহলে এই কালে সাহিত্যের ভার নিয়েছে স্কুল মাস্টার লেখকের মতে। আমরা সাহিত্যে হীরাকে কোনটি বলে নিত্য ভুল করি? তাহলে সাহিত্যে হীরাকে আমরা কাজ বলি, হীরাকে কাচের সাথে তুলনা করছে, তাই না? এখন বলো তো ভাই পারবা না? পারবা? সহজ, বলো তো সহজ না? গুড, প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করো। ওকে, প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। বাকি ক্লাসগুলো দেখারও আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শেষ সময় এসে হাল না ছেড়ে দিয়ে একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, না থাকবে না থাকবে না আর বাংলা ভয়। গুড, কলেজে হাফ ইয়ারলি এতেই প্রমাণ পেয়ে গেছি স্যারে আপনার ক্লাসের উপর কিছু না। এটা মানে আমি যেটা পড়াবো ওইটাই আসবে। বিশেষ করে তোমার মানে ব্যাকরণ অংশ, ওটা তো যা যা পড়াবো তাই তাই আসবে। তোমাদেরকে অলরেডি একটা সাজেশনও দেওয়া হয়েছে, যে সাজেশন থেকে দেখবা যে সাজেশনটা কেউ যদি না পাও গ্রুপে একটু স্ক্রল করে দেখেও, অথবা ডিসকাশন গ্রুপে পোস্ট দিলে লিঙ্ক দিয়ে দিবে। ওই সাজেশন থেকে আমরা সাজেশনও তোমাদেরকে দিয়ে দিই যে এই 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 দরখাস্তগুলো, এই প্রতিবেদনগুলো, এই রচনাগুলো ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিছি, ওগুলো ভালো করে পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ যে দীর্ঘ সময় ধরে আমার সাথে আছো। সেই ক্লাস 1 থেকে আজকে 51তম ক্লাস পর্যন্ত চলে যাচ্ছে। চিন্তা করো, একটা অনলাইন ক্লাসে 51টা ক্লাস, জাস্ট চিন্তা করো 51টা ক্লাস আজকে চলতেছে, তাও কোর্স শেষ না, 51টা ক্লাস। কত টাকা এবার তোমাদের থেকে নিচ্ছে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। আমি আমার সর্বোচ্চটা তোমাদেরকে উজাড় করে দিয়েছি, বাকি ক্লাসগুলো তো দিব। তোমাদের না বোঝা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা বলবো ভাইয়া আমি ওকে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ইনশাল্লাহ ছাড়বো না। ওকে, তাহলে ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।